এভাবেই থাকো। একটু ডানে ঘুরো, আর একটু সুন্দর। ওয়াও, অনেক সুন্দর হচ্ছে ছবিগুলো আসলে। কি আজব ব্যাপার! এই লোক কার ছবি তুলে, কার সাথে কথা বলে, কেউ তো নাই সামনে। আর কয়েকটা ছবি তুলি। পাগল হয়েছে, একা একা ছবি তুলতেছে আবার কথা বলতেছে। সুন্দর। তুমি জানো, এই ফ্রেমে যদি তুমি না থাকতে, তাহলে ফ্রেমগুলো অসম্পূর্ণ থাকতো। মনে হয় মাথা পাতা সব ছিঁড়ে গেছে। যাই, আর কয়েকটা ছবি তুলি, ঠিক আছে? এই সময় আবার কে আসলো? ও রাফি, আয় ভেতর আয়। আম্মা, আসসালামু আলাইকুম। ও ওয়ালাইকুম আসসালাম। রাফি, এই মেয়েটাকে? ও দিশা। আজকে আমরা বিয়ে করেছি। ও আমার স্ত্রী, তোমার বৌমা। সত্যি নাকি? মাশাল্লাহ, দেখতে খুব সুন্দর। রাফি, এত বড় কাজ তুই একা করে ফেললি? একবার আমাদের কথা ভাবলি না? যাই হোক, করে যেহেতু ফেলেছিস, আয় ভেতর আয়। আমি যা ভয় পেয়েছিলাম ওটাই হলো। একলা একলা কাজটা সেরে ফেললি, আমাদের কথা কিছুই চিন্তা করলি না। আব্বু, আমি ওকে অনেক বেশি ভালোবাসি। আমার কাছে অন্য কোনো উপায় ছিল না। আমার মান সম্মান সব গেল, এখন সমাজে আমি মুখ দেখাবো কিভাবে? বাবা, সব দোষ আমার। ও আমাকে বিয়ে করতে চায়নি, আমি জোর করেছি। আমাদের 4 বছরের সম্পর্ক। আমার পরিবার বিয়ের জন্য চাপ দিচ্ছিল। ও বলতে সাহস পায়নি, কারণ এখনো তেমন করে আপনাদের যোগ্য সন্তান হয়ে উঠতে পারেনি তো। তাই ও বাধ্য হয়ে আমাকে বিয়ে করেছে। সব দোষ আমার, শাস্তি আমাকে দিন। কিন্তু আমাদের উপর রাগ করে থাকেন না বাবা, আমাদেরকে মাফ করে দেন। তোমার কোনো দোষ নেই মা, আমি ওকে মানুষ করতে পারিনি, সব দোষ আমার। তুমি ভয় পেও না মা, আমি তোমাকে মেনে নিলাম। আজ থেকে তুমি আমার মেয়ে। বাহ, আমার ভাবিটা তো খুব সুন্দর। এই তুই থামবি, বেশি বকবক করছিস। যা এখান থেকে। ঠিক আছে, গেলাম। চলো ভাবি আমার সাথে। শ্বশুরের বাড়িটা মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু রাফির ঘরটা কি করে রাখছে। যাই হোক, ব্যাচেলর ছিল তো, এখন তো আমি চলে এসেছি। কই, খুব না কান্না করছিলে? আমি নাকি তোমাকে বিয়ে করব না। এখনো কি ধোঁকা খাওয়ার ভয় হচ্ছে? না, আমি ঠকে যাওয়ার ভয় করিনি।
আমি ভয় পেয়েছিলাম তোমাকে হারিয়ে ফেলার, কারণ তুমি আমাকে কখনোই ঠকাবে না, এইটা আমি জানি। কিন্তু বিধাতা যদি আমাদের এক না করতো, তাহলে হয়তো তোমাকে হারিয়ে ফেলতাম। আল্লাহর হাজার শুকরিয়া, আজকে তুমি আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। চলো বসি। আমি তোমাকে আজকে প্রতিজ্ঞা করছি, আমি কখনোই তোমাকে কোনো কষ্ট দেব না। তুমি আমার সহধর্মিণী, আল্লাহর মনোনীত মানুষ। আমি কখনো যদি কোনো ভুল করি, তুমি আমাকে বলো। আমি জানি আমি হয়তো বা সব চাহিদা পূরণ করতে পারবো না, কিন্তু ভালোবাসা একটু কমতে থাকবে না। আজ যা হলো, মনে অনেক কষ্ট লেগেছে, কিন্তু দিন শেষে ছেলে তো আমাদেরই। ওর উপরে কি রাগ করে থাকা যায়? আমার কোনো রাগ নেই, আর রাগ করারও কিছু নাই। ও যা করলো একাই করলো, সব কিছুই মেনে নিলাম। কিন্তু একবার সে তো বলতে পারতো, বাবা ভুল করেছি, ক্ষমা করে দাও। এই মনটা ওই শান্তি পেতাম। এটাই আমার কষ্ট। ঠিক বলেছেন, তবে হয়তো সময় পেলে বলতো। ছেলে মেয়েরা ভুল করলে ক্ষমা চাইতে সংকোচ করে। জানি, তবুও মনে হয় কি আমাদের আর দরকার নাই ওর। অনেক রাত হয়েছে, চলেন ঘুমাতে যাই। তুমি যাও, আমি আসছি। একটু এদিকে। অনেক সুন্দর ছবি আসে, সুন্দর না? চলো। দিশা, তোমাকে একটা কথা বলি, আমি কখনোই তোমাকে কোনো কষ্ট দিব না। তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, এই আকাশ পরিমাণ ভালোবাসা দিব। আর তুমিও আমাকে কথা দাও, তুমি আমাকে ছেড়ে যাবা না। আমি যদি কখনো কোনো ভুল করি, আমাকে বলবা, আমি শুধরে নিব। আর তবুও যদি অনেক বেশি কষ্ট হয়, আমরা মানিয়ে নিব। আমি তোমার সাথে থাকতে চাই সারা জীবন। রাফি, আমি কোথাও যাব না, তুমি আমার মনের মানুষ, আমি তোমার সাথেই থাকবো। এত করে চাওয়ার পর পেয়েছি, এখন আর ফেলে যাই কিভাবে বলো? আচ্ছা চলো। তুমি এসে বদলে দিলে আমার রঙহীন দিন, হাসতে ভুলে যাওয়া মনটা আবার হলো রঙিন। এরপর থেকে আমাদের সংসারটা চলছিল খুব ভালোভাবে। সারাদিন বাসার ভেতর শুধু হাসি খুশি আর ছোটখাটো খুনসুটি। মায়াবতী তোমার ছোঁয়ায় শহরটাও লাগে নতুন। তোমার হাসির আলো এখন ভরে যায় প্রতিটা দুপুর। আগে ছিলাম একা পথে, নিঃশব্দ কিছু সময় একসাথে থাকতেই যেন আমরা দুজন নতুন করে বাঁচতে শিখেছিলাম। বাবা আমার উপর অভিমান করে থাকলেও আমাদের ভালোবাসা দেখে তার মুখের কড়াকড়ি ধীরে ধীরে নরম হয়ে গিয়েছিল। হয়। এখন সকাল ভালো লাগে। এই না, এই টাকা দিয়ে তোমার পছন্দের একটি লেন্স কিনে নিবা। এটা আপু ধার করে নিয়ে আসছে, আর খুব দ্রুত কিন্তু এটা পরিশোধ করে দিতে হবে। আসলে হ্যাঁ, তুমি দেখবা লেন্সটা কেনার পর আমার কাজ আরো বেড়ে গেছে, আমি আরো সুন্দর সুন্দর ছবি তুলছি। অনেক ধন্যবাদ। হাজার রঙে সাজিয়েছো। কিন্তু
সময় সব সময় এক থাকে না। সময় যত এগোয় ততই মানুষ আর সম্পর্কের রঙ বদলাতে থাকে। আর আমাদের জীবনেও একসময় সেই পরিবর্তনের ছোঁয়া এসে লাগলো। কুত্তার বাচ্চা একটা 5 মাস হয়েছে এখনো পাওনাদারদের টাকা দিতে পারে না, আর আমার বোন রোজ রোজ পাওনাদারদের কথা শুনেই চোখের পানি ফেলায়। আর তুই ঠিকই আর আমি ঘুম দিতেছস। একটা ইচ্ছাও তো তুই পূরণ করতে পারিস না আমার। তাহলে কেন বিয়ে করে আনছিলি আমারে? মানুষের সামনে লজ্জায় আমি কিছু কইতে পারি না, আর তুই শুধু স্বপ্ন দেখাস। দিশা, তোমার এই সকাল সকাল কথা শোনার অভ্যাসটা তুমি বাদ দিতে পারো না? আমি তো চেষ্টা করছি নাকি। চেষ্টা দিয়ে কি জীবন চলবো? 5টা মাস হয়েছে এখন পর্যন্ত তুই ধার করা টাকাটা দিতে পারলি না। বুঝিস তুই, আমার বোন প্রত্যেকদিন মানুষের সামনে অপমানিত হয়, তুই একটা কাজও ঠিক মতো করতে পারলি না। কথা তো তোর শুনতে হয় না, সব শুনতে হয় আমার। দিশা, তোমার কি মনে হয় আমি মানুষ না? আমি কি কম কষ্ট করি? গতকালকেও একটা ইভেন্টের অফার এসেছিল, দূরে দেখে ক্যান্সেল করে দিলাম। কারণ রাতে না ফিরতে পারলে তো তোমার আবার ঘুম হয় না, সেটা নিয়ে আবার বড় ঝগড়া বাঁধাও। এভাবে হলে আমি কাজ করব কিভাবে? কিভাবে ইনকাম করব? কিভাবে পাওনা টাকা শোধ করব বলো আমাকে? আর তুমি আমাকে যেভাবে গালিগালাজ করো, কুত্তার বাচ্চা, জানোয়ারের বাচ্চা, চরিত্রহীন বলে, স্বামী হিসেবে কি আমি এগুলো সহ্য করতে পারি? আমি তো চেষ্টা করছি, কিন্তু আমার ভাগ্যটাই তো খারাপ। থাক, আমি আর পারছি না। ভেবেছিলাম ভালোবেসে বিয়ে করলে জীবনটা অন্যরকম হবে। ভেবেছিলাম আমার স্ত্রী হবে আমার শক্তি, আমার নিজের মানুষ, আমার পাশে থাকবে সব সময়। কিন্তু হয়তো আমি ভুলই ভেবেছিলাম। যাকে ভালোবেসে শান্তি চেয়েছিলাম, সেই মানুষটাই আজ আমার সবচেয়ে বড় মানসিক চাপ। তুই চলে যাওয়ার পরে শান্তি নামে এই শহরে আগে ছিল হৃদয় জুড়ে শুধু অশান্তির ভিড়ে। তোর মায়াবী কথার আড়াল ছিল কষ্ট হাজারটা। আজ আমি বাঁচতে শিখি হারিয়ে তোর আসল মুখটা। আজ আর রাত জাগে না, মন ভাঙে না নিঃশব্দে। তুই না থাকায় শিখে গেছি নিজেকে ভালোবেসে। মায়াবতী হারিয়ে গেছে, রয়ে গেছে শুধু ছায়া। সেই ছায়াতেই আজ দেখি শান্তিতে ভরা মায়া। তুই না থাকায় ভালো আছি, মনটা আর কাঁদে না। তোর ছায়াটাই সত্যি ছিল, তুই তো আমার ছিলি না। সেদিনগুলো কত সুন্দর ছিল, হাসি, ভালোবাসা, শান্তি। মনে হতো এই মেয়েটাকে পেয়ে আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পুরুষ। কিন্তু এখন প্রতিটা ভোর শুরু হয় আমার ব্যর্থতার কথা শুনে। দিন শেষ হয় গালি আর অসম্মানের মধ্যে। আমি কি এতটাই খারাপ মানুষ? আমি কি এতটাই জঘন্য? মানসিক সাপোর্ট তো দূরের কথা, আমি উল্টো মানসিক অশান্তি পাই। আমার মনের কথাগুলো কার কাছে বলবো? কে বুঝবে আমাকে? যে মেয়েটার ভালো থাকার কথা চিন্তা করে আমি নিজের পরিবার সম্মানের কথা চিন্তা না করে কাউকে না জানিয়ে বিয়ে করেছি, আর সে মানুষটাই আমাকে ভেঙে দিচ্ছে টুকরো টুকরো করে। তুই ছিলি শুধু ঝড়ের মতো, এসে সব কিছু ভেঙে দিলি। এখন তোর ফেলে যাওয়া ছায়ায় আমায় নতুন জীবন দিলই। মায়াবতী হারিয়ে গেছে, আক্ষেপ নেই আর কোনো। তার ছায়াতে খুঁজে পেয়েছি একটা শান্ত বিকেল বেলা। আজ আমি মুক্ত আকাশ, বন্ধনহীন পথ চলা। তুই না থাকাই ভালো হয়েছে।
এর নামই কি জীবন? এর নামই কি বেঁচে থাকা? আর কতদিন মেনে নিতে হবে আমাকে এগুলো? আপনি যে নম্বরে কল করেছেন সেটি সারা বর্তমানে দিন বন্ধ ফোনটা অফ রয়েছে। করে রাখছে, আপনি যে নম্বরে কল করেছেন এখনো ফোনটা সেটি অন করতেছে না। বর্তমানে বন্ধ রয়েছে। কোথায় ছিলি তুই? আর ফোন বন্ধ করে রাখছস কেন? আমি একা একা সারাদিন চিন্তায় মরতাছি, আর তুই আরামে ঘুরে বেড়াস। শোনো দিশা, তুমি তখন আমাকে যেভাবে কথা শোনাচ্ছিলে, আমি যদি তখন মুখ থেকে একটা শব্দ বের করতাম তাহলে অনেক বড় ঝগড়া হয়ে যায়। আর তুমি তো ভালো করেই জানো আমার ঝগড়া একদমই পছন্দ না। আর রোজ রোজ নিজের ব্যর্থতার কথা শুনতে শুনতে আমি প্রচণ্ড ক্লান্ত, তাই দূরে গিয়েছিলাম। কিন্তু আমি সারাদিন তোমাকে অনেক বেশি মিস করেছি। এখন একটু শক্ত করে জড়ায় ধরতে দাও না। মনে হচ্ছে বুকের ভেতর একটা পাথর জমে গেছে। তোমাকে জড়ায় ধরলে পাথরটা নেমে যাবে। নাটক কম কর আমার সাথে। সারাদিন বিভিন্ন মায়াগুলো লাগে ঘুরে বেড়াস, চ্যাট করস, আড্ডা দেস, আর বলছিস আমাকে মিস করিস। এই সব নাটক আমাকে দেখাইতে আসিস না। তো চরিত্র সম্পর্কে আমার খুব ভালো করে জানা আছে। তোমাকে বোঝানোর সাধ্য আমার নাই। আমি কি শুয়ে পড়ি? আমার শরীরটা এমনি তো অনেক বেশি খারাপ লাগছে। যা যা, আমি তো কিছুই বলতে পারবো না। উপরে আমার আল্লাহ আছে, আল্লাহই তোর বিচার করব। দিশা শোনো, আমি সরি। আসলে ভুলটা আমারই। আমি কোনো কিছু ঠিক মতো করতে পারি না। তুমি রাগ করে থেকো না প্লিজ। অবশ্যই দোষ তোর। তুই একটা কাজও ঠিক মতো করতে পারিস না। আজকে কোথায় ছিলি? ফোন কেন অফ? কিছুই বললি না। দিশা তুমি ঠিকই বলছো, আমার ভাগ্যটাই খারাপ। কিন্তু তুমি যদি একটু পাশে থাকো তাহলে আমার সবকিছু সুন্দর হয়ে যাবে। তুমি আমার মানুষ, তোমার একটুখানি হাসি আমার সবকিছু হালকা করে দেয়। তুমি ঠিকই বলেছো, আমি রাগ করি, কিন্তু আমি চাই তুমি ভালো হও। তুমি একটু চেষ্টা করলে সব ঠিক হয়ে যাবে। তুমি যদি আমার পাশে থাকো আমার সবকিছু অনেক বেশি সুন্দর হয়ে যাবে। কি সকালে পড়াশোনা বাদ দিয়ে গেমস খেলছো? নেন চা নেন। তুমি খাও, ঠান্ডা হয়ে যাবে তো। হ্যাঁ খাচ্ছি। এত কি চিন্তা করছো? কি হয়েছে? কি আর হবে, প্রতিনিয়ত ওদের ঝগড়াঝাটি শুনতে শুনতে আমি ক্লান্ত। আপনি তো বেশিরভাগই বাসায় থাকেন না, অনেক কিছুই দেখতে পান না। দিশা মেয়েটা এমনি ভালো, কিন্তু রেগে গেলে একদমই মান সম্মানের চিন্তা করে না। রাফির সাথে এমন ভাষায় কথা বলে আমারই লজ্জা লাগে। দিশা এমন করে? আমি তো দেখি ভদ্র, বিনয়ী, আমাকে তো সে ভালোই সম্মান করে।
হ্যাঁ, মাঝে মধ্যে ঝগড়া করতে দেখি, এটা এখন স্বাভাবিক, প্রতি সংসারে এরকম হয়। সে এমন কি করে যা দেখলে তোমার লজ্জা লাগে? শ্বশুরকে তো সম্মান দেখাবেই, সেটাই স্বাভাবিক। কিন্তু রাফিকে তো তুই তুগারি করে, আমার সামনে এমন ভাষায় কথা বলে আর এত গালাগালি করে, সেটা বলার মতো না। আব্বু, আম্মা ঠিকই বলতেছে, ভাবি একটু বেশিই ঝগড়া করে। ভাইয়া আবার কিছু বলে না, চুপচাপ সহ্য করে। বুঝলাম, তোমরা যা দেখো আমি তা দেখি না। হ্যাঁ, তুমি তো বাসায় কম থাকো, তাই ভাবিকে ভালোই মনে হয়। কিন্তু ঝগড়া লাগলে ভাবি ভাইয়াকে এমন ভাষায় কথা বলে, শুনলে কানে হাত দিয়ে রাখি। আমি গেলাম, আমার একটু কাজ আছে। কি রে, প্রতিদিনই তোরা ঝগড়াঝাটি করিস কেন? সংসার মানেই তো মানিয়ে চলা। মা, আমি কি ঝগড়া করতে চাই? তুমি জানো না তোমার ছেলে কেমন? হয়তো আমার অবস্থাটা এখন ভালো না, কাজ টাকা কোনো কিছু দাঁড় করাতে পারছি না, তাই তো আমাকে সব কথা শুনতে হয়। তো বিশ্বাস করো মা, আমি চেষ্টা করি, আমি সিরিয়াসলি চেষ্টা করছি। জানি রে বাবা, তোর মন খারাপ তো দেখি, কিন্তু দিশারের আগালে চলবে না। বউকে সামলাতে হয়, ওকে বুঝাইতে হয়। মা, তুমি দেখো, আমি একদিন দেশের নাম্বার 1 ফটোগ্রাফার হব। এটা শুধু আমার ইচ্ছা না, এটা আমার নিজের প্রতি আমার নিজের বিশ্বাস। বাবা, আমি সত্যি তোমার এক ব্যর্থ সন্তান। আমার যখন যা ইচ্ছে করেছে তখন তাই করেছি, কখনো তোমাদের কথা শুনিনি। তোমরা এত বুঝিয়েছো, এত বুঝিয়েছো, কিন্তু তোমাদের কথা আমলেই নেইনি। আমার স্বপ্ন ছিল দেশ সেরা ফটোগ্রাফার হওয়ার, তার জন্য বছরের পর বছর পড়ে রইলাম, হাজার চেষ্টা করেও নিজেকে গোছাতে পারলাম না। ভালোবেসে বিয়ে করলাম, সেটাও তোমাদের জানালাম না। বাবা, আমি সেখানেও ব্যর্থ, সেখানে অসুখী। প্রতি মুহূর্তে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুনতে হয়, বাজে ব্যবহার সহ্য করতে হয়। কাউকে বলতে পারি না, কারণ বিয়েটা তো আমি আমার নিজের ইচ্ছাতেই করেছিলাম। তোমাদেরই কি বা দোষ? আমি আসলে সরি বাবা, আমি তোমার কাছে ক্ষমা চাইতে চাই, কিন্তু যখনই ভাবি তোমাকে জড়িয়ে ধরে বলবো বাবা আমি খুবই সরি, তখনই তুমি সামনে আসলে সবকিছু ভুলিয়ে যায়। আর যখন নিজেকে শক্ত করে মনস্থির করেই ফেলি যে এবার তোমাকে সরি বলেই ফেলবো, তখন তুমি আমাকে দেখলে দূরে সরে যাও। বাবা, আমি কি এতটাই খারাপ? আমি কি এতটাই জঘন্য? বাবা, আমি জানি না তুমি আমাকে ক্ষমা করবে কিনা। আমি সত্যি চাই তোমাকে জড়িয়ে ধরে ক্ষমা চাইতে। বাবারা যখন যেটা বলে সন্তানের ভালোর জন্যই বলে। আজ দেরিতে হলে আমি সেটা উপলব্ধি করতে পারছি, কিন্তু আমি জানি না আমি তোমার কাছে কিভাবে ক্ষমা চাইব। জানি না কখন ক্ষমা চাইতে পারবো কিনা, কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা, আমাকে ক্ষমা করে দিও। কি হয়েছে জান? মন খারাপ কেন?
কি হয়েছে আমাকে তো বলবা। একদম আমাকে ছুবি না। আমার সাথে নাটক মারাস, উপরের পরে তো খুব জান জান মারাস, আর ভেতরে তোর জান তো ওই মুনিয়া। আমি সব দেখছি সব। এতদিন দেখতাম ওর সাথে কত কথা, কত জায়গায় ঘুরতে যাওয়া, 2 দিন পর পর ফটোশুট করা, আর আজ দেখি তোর ল্যাপটপের ওয়ালপেপারে ওর ফটো। কই, কখনো তো আমার কোনো ছবি দেখলাম না। তুই কি ওরে ছাড়া কিছু ভাবতে পারিস না? আর যদি ভাবতে নাই পারিস তাহলে আমাকে বিয়ে করছিলি কেন? কুত্তার বাচ্চা, মাইয়াগোর সাথে কথা না কইলে কি তোর পেটের ভাত হজম হয় না? আমি তোরে কতবার কইরা কইছি ওই মেয়ে থেকে দূরে থাকবি, কিন্তু কে শুনে কার কথা? তুই কি ভাবছিস আমি কিছুই বুঝি না? তুমি আমাকে ভুল বুঝতেছো দিশা। ও আমার ফ্রেন্ড, আমি তাকে দিয়ে ডেমো পিক তুলি যার মাধ্যমে ক্লায়েন্ট পাই। এটা আমার কাজ দিশা। চুপ, আমি তোর মতো বোকা না। সারাদিন মাইয়াগোর লাগে হাসাহাসি করবি, ঘুরবি, আড্ডা দিবি, আর আমারে বুঝাবি এটা তোর কাজ। এই কাজটা তোর খুবই ভাল লাগে। সবাই যে তোরে বলে অন্য কাজ করতে, সেটা তো তোর ভাল লাগে না। এটা কি ধরনের কথা দিশা? স্বামীর সাথে কি কেউ এভাবে তুই তোকারি করে কথা বলে? এভাবে চিল্লাচিল্লি করলে কি সংসার চলে? আপনি প্লিজ মাঝখানে কথা বলবেন না। আর আপনার ছেলের চরিত্রটা আমি খুব ভালোভাবে জানি। দিশা, তুমি কি বলছো এসব? কেউ কি শ্বশুরের সাথে এভাবে ধমক দিয়ে কথা বলে? বলেছি ঠিক করেছি, আর কত চুপ করে থাকবো? আমি আর আপনাদের কাউকে বিশ্বাস করি না। সে কই যায়, কার সাথে মিশে, সবই আমি দেখি, কিন্তু আপনারা তো কিছুই বলেন না। তুমি এসব কি বলছো দিশা? আমি তো কোনো ভুল করি নাই দিশা। তুমি এভাবে। তুই মুখ বন্ধ রাখ। তোর মতো জানোয়ারের সাথে আমি আর সংসার করতে চাই না। আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি। এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। 1 মিনিট। তুমি আমার ছেলের সাথে কি ব্যবহার করো? ওরা আমাকে সব বলতো, আমি মনে করতাম ওরা সব বাড়িয়ে বাড়িয়ে বলছে, কিন্তু এখন যা দেখলাম তুমি আমার সামনে আমার ছেলের সাথে কি ব্যবহার করলে। স্বামীর সাথে কেউ তুই তাকারি করে কথা বলে? তুমি কোন ফ্যামিলি থেকে আসছো? তোমার বাপ মা কি এসব তোমাকে শেখায় নাই? আর একটু আগে কি বললা? জানোয়ারের বাচ্চা। তার মানে তুমি আমাকে গালি দাও আমি জানোয়ার? ও কি সেরকম ছেলে? ও কি কোনো উল্টো পাল্টা কাজ করে তোমাকে ধরে পিটায়? ও সে ধরনের ছেলে না। ও সব সময় মুখ বুঝে থাকে, সহ্য করে থাকে। তুমি এতদিন আমার ছেলেকে গালিগালাজ করেছো, এটা আমার বুকে লাগছে, আমার বুকে। হ্যাঁ, তুমি যেতে পারো, তোমাকে আমি আটকাবো না। তুমি গেলে আমার এই ছেলেটা মুক্তি পাবে। হ্যাঁ, এখন দিশা এখন কি চায়? ও কি সংসার করতে চায় নাকি চায় না? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। দিশা যেটা করছে সেটা কোনো অযৌক্তিক না। রাফিকে কতবার বললাম যে একটা জব কর, না হলে ব্যবসা শিখ, কিছুই করলো না। ও আছে ফটোগ্রাফি নিয়ে। ফটোগ্রাফি করে কি ইনকাম করা যায়? আর এ যুগের বউরা, ওদের তো চাহিদা থাকবেই, না হলে তো বউ চলে যাবে। কিন্তু দিশাকে তো আর না খেয়ে থাকতে হয়নি। রাফি না দিল, আমরা তো দিচ্ছি। তাহলে আর এ বাড়িতে থাকতে সমস্যা কোথায়? আর দিশা যেভাবে রাফিকে গালাগালি করতো আর যেভাবে ধমক দিত, শ্বশুর শাশুড়ির সামনে যে আচরণগুলো করলো, সেগুলো কি মেনে নেওয়া যায়? হ্যাঁ, তুমি ঠিক বলছো। আমি ভাবতাম দিশা অনেক ভালো একটা মেয়ে, কিন্তু গতকালকের ব্যবহারে বুঝলাম ওর ব্যবহার কত জঘন্য হতে পারে। আর তোকে বলছি, যা ঘটার ঘটেছে, কিন্তু এখনো সময় আছে। বাবা, তুই একটু পরিবর্তন হ, একটা জব কর, না হলে ব্যবসা কর। ওই ফটোগ্রাফিকে হবি হিসাবে ধর, কিন্তু এটাকে ভরসা করে বসে থাকলে চলবে না। জীবনকে গোছাইতে হলে আগে বাস্তবতা বোঝ, তারপরে স্বপ্ন ধর। তোর বাবা যা বলছে সে কথাগুলো বাস্তবতা। তোর বাবা ঠিকই বলছে, তোর ভালোর জন্যই বলছে। তোকে সংসার সামলাইতে হবে। একটা মেয়েকে পাশে রাখতে হলে
তাকে নিরাপত্তা দিতে হয়, তাকে নিশ্চয়তা দিতে হয়। মা, আমি জব করতে পারবো না, আমি বিজনেসও করতে পারবো না। আমি একদিন দেশ সেরা ফটোগ্রাফার হব, যেভাবেই হোক হতেই হবে। আর এটা আমার স্বপ্ন, এটা আমার জীবন। দিশা, প্লিজ তুমি রাগ করো না। আমি তোমাকে ইচ্ছা করে কষ্ট দিতে চাইনি, আমাকে ক্ষমা করে দাও। আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই, একসাথে সারা জীবন থাকতে চাই। তুমি যদি আমার সাথে থাকো সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি আমাকে প্রমিস করো, তুমি আমাকে ছেড়ে কখনোই যাবা না। আমাদের মধ্যে যতই ঝগড়া হোক তুমি আমাকে ছেড়ে চলে যাবা না। দেখছেন, আমি বলছিলাম আমার ছেলের মনে হয় কোনো একটা কিছু হয়েছে, আপনি বিশ্বাস করেন নাই। এখন দেখেন। এই দেখো, তোমাকে ছাড়া কিছুই ভালো লাগে না। তুমি আমার জীবন, তুমি আমার মায়াবতী। ও কি পাগল হয়ে গেল নাকি? আরে পাগল হইলে কি মানুষ এইরকম করে নাকি? আমার মনে হয় ওরে জেনে ধরছে। আপনি একটা হুজুর ডাইকা নিয়ে আসেন, ওকে একটা হুজুর দেখানো হোক। এই দেখো, তুমি ছাড়া আমার কিছুই ভালো লাগে না। তুমি আমার জীবন, তুমি আমার মায়াবতী। ঠিক আছে, কাল সকালে আমি মাওলানা সাহেবকে ডেকে নিয়ে আসবো, দেখি উনি কি বলেন। আচ্ছা ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الشيطان كان إنك إنك أنت السميع হুজুর, আমার উপর কিছু ভর করেনি, আমি একদম ঠিক আছি। আমার উপর যেটা ভর করেছে সেটা হচ্ছে বাস্তব জীবনের ব্যর্থতা, অশান্তি আর প্রতিদিনে জমে থাকা কষ্ট। আমার জীবনে শান্তি নেই, শত চেষ্টা করেও হাসি, সম্মান, ভালোবাসা কোনো কিছুই আমি পাইনি। বদলে যা পাই তা হলো গালাগালি, অসম্মান, সন্দেহ। তাই আমি নিজের ইচ্ছা একটা জগৎ বানিয়ে নিয়েছি। সে জগতের দিশা শান্ত, আমাকে সম্মান করে, আমাকে অনেক বেশি ভালোবাসে। এই জগৎটা বাস্তবের জগতের চাইতে অনেক বেশি শান্তির, অনেক বেশি নিরাপদ। সত্তার সাহেব, আপনার এই ছেলের সমস্যা জিনের না, মানুষের। তো আমি আসি, দেখেন কি করা যায়। আসসালামু আলাইকুম। রাফি, আমি ভুল করেছি, অনেক ভুল। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি ঠিক হয়ে যাব। আমি আর তুই করে বলবো না, ঝগড়া করবো না, গালিগালাজ করবো না, কিন্তু আমাকে ফিরিয়ে দিও না। ক্ষমা করতে পারি, কিন্তু আগের মতো আর কিছুই করতে পারবো না দিশা। বাস্তবে আমি এত বেশি কষ্ট পেয়েছি, কল্পনার শান্তিটুকু আমার কাছে আরো বেশি বাস্তব মনে হয়। যখন তুমি আমার কাছে ছিলে তখন আমি একা ছিলাম, আর যখন তুমি চলে গেলে তখন আমি আর একা না। তুমি চলে যাও দিশা, তুমি চলে যাও।